নমস্কার। খবরদার কথা নয়, অষ্টাদশ লোকসভার প্রথম পর্ব শেষ হলো 102টি আসনে আজকে শেষ হলো। সেই সাথে বেশ কিছু বিধানসভার উপনির্বাচনও হয়েছে। তার ভেতরে ত্রিপুরা বিধানসভার 7 রামনগর কেন্দ্রের উপনির্বাচনও আজকে অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনেও আজকে ভোট হলো। সেই ভোট কেমন হলো, কী পদ্ধতিতে ভোট হলো, নির্বাচন কমিশনের কৌশল কী ছিল, অনেকটাই বোধগম্য না হলেও এ রাজ্যের অধিকাংশ মানুষের মতো আমরাও কিন্তু বিস্মিত নই। এ ধরনের ঘটনা আজকেই প্রথম ঘটেছে তাও যেমন নয়, কিন্তু অদ্ভুত ধরনের কিছু ঘটনা আমাদের বিস্মিত করেছে। এইগুলি নিয়েই আলোচনা। সর্বশেষ কত শতাংশ ভোট হলো তা এখনও জানা যায়নি, কারণ কাকরাবনে প্রায় 3:30 পর্যন্ত ভোটিং মেশিন ইভিএমে গণ্ডগোল, ভিভিপ্যাটে গণ্ডগোল, নানা রকম সমস্যার জন্য কাকরাবনের একটি কেন্দ্রে তখনও ভোট নেওয়া শুরু করা যায়নি। প্রথম দিকে শুরু করা গেলেও বন্ধ যে হয়ে গেল সেটা তখনও ঠিক করা যায়নি। এবং বিকেল প্রায় 4টের সময় নির্বাচন কমিশন থেকে যে তথ্য আমরা পেয়েছিলাম তাতে ভোট গ্রহণের শতাংশের হিসেবে ছিল 68.11%, আর 1 ঘন্টার ভোট বাকি ছিল। এবং 7 রামনগর কেন্দ্রে ভোটের পরিমাণ ছিল 56%। এর পরের তথ্য আমাদের কাছে আসেনি, একটু সময় লাগে, কারণ ব্যালট বক্সে সে জমা হবে, সেই কাগজপত্র জমা হবে, এরপরে দেখে নির্বাচন কমিশন বলবেন। এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা জেনেছি। প্রসঙ্গক্রমে বলে রাখি যে গত বছর 2019 সালের নির্বাচনে পশ্চিম ত্রিপুরা রাজ্যের কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল 82.40%। প্রসঙ্গক্রমে একটা বিষয় যুক্ত করতে চাই, সেই ভোটে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে, নানা রকম কারচুপির অভিযোগে কিন্তু রিপোল হয়েছে 160টির উপরে কেন্দ্রে, যেটা ত্রিপুরা রাজ্যের ভোটের ক্ষেত্রে একটা নবতম সংযোজন। এবং আরেকটা সংযোজন গতবারই ঘটেছিল, সেটা হচ্ছে ত্রিপুরার পশ্চিম আসন এবং পূর্ব আসন 2 দিনে ভোট, যেটা এবারও করা হচ্ছে। এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের ভোটের যে ইতিহাস তাতে কিন্তু খুঁজে পাওয়া যায় না এই ধরনের ঘটনা। আজকের ভোট হলো, আজকের ভোটে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এই অভিযোগ আছে, সত্যতাও আছে। এবং পাশাপাশি পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি এই ধরনের অভিযোগও পাওয়া গিয়েছে। আমরা এই নিয়েই একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এসেছি। কিছু তথ্য, এই সমস্যার সমাধানের পথ ইত্যাদি নিয়েই আলোচনা করব। এসেছেন রাজ্যের মানবাধিকার কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, আমার বাঁ দিকে বসেছেন। প্রসঙ্গক্রমে বলি, 2023 সালে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী ছিলেন। নির্দল হিসেবে তিনি লড়াই করেছেন। 800 তার কিছু বেশি ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। সেটা তার থেকেও বড় কথা, এই সমস্ত কেন্দ্রটা সম্পর্কে তার একটা ধারণাও আছে। যেহেতু এই কেন্দ্রটি পশ্চিম আসনের অন্তর্ভুক্ত, তাই পুরুষোত্তমদাকে জানতে চাইছি যে প্রায় 80% পোলিং এজেন্ট দিতে পারা যায়নি। এই ধরনের ঘটনা হয়তো এই প্রথম না, আরও হয়েছে ত্রিপুরা রাজ্যের ঘটনায়। কিন্তু এবারের ভোটে যে জিনিসটা হচ্ছে, হয়তো মাথা ফাটানো হয়নি বা গুলিগোলা চলেনি, গাড়ি ভাঙা হয়নি, এগুলি খবর এখনও অবধি আমাদের কাছে পৌঁছয়নি। এই ধরনের ঘটনা হয়তো ঘটেনি, কিন্তু মানুষকে আটকানো, ভোট দিতে না দেওয়ার এই ধরনের ঘটনা ঘটেছে। এটা কি চিরন্তন হয়ে গেল ত্রিপুরা রাজ্যের জন্য? আমরা তো আগেই বলেছিলাম ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে, যেটা চাপা, সন্ত্রাস এবং দমবন্ধকর পরিস্থিতিতে পশ্চিম ত্রিপুরা আসন এবং রামনগর বিধানসভা উপনির্বাচন হচ্ছে। আমরা বলেছিলাম, এটা আমাদের পর্যবেক্ষণ ছিল, যে মানুষ ভীত সন্ত্রস্ত, মানুষ ভয়ে মুখ খুলছেন না, মানুষ বিরোধী দলের
নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না, শুনছেন না বক্তৃতা গিয়ে। কারণ এটা ভয়, চাপা সন্ত্রাস মানুষের মধ্যে আছে। এবং বিরোধী দলের কর্মী সমর্থকরা, ইন্ডিয়া ব্লক রামনগর কেন্দ্রের কথা যদি বলি, এখানে সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থন করেছে। ইন্ডিয়া ব্লক বিরোধী দলের কর্মী সমর্থক নেতারা, তারা কিন্তু অধিকাংশ কেন্দ্রে অধিকাংশ বুথে প্রচারই করতে পারেননি এবারের নির্বাচনটা লেভেল প্লেয়িং ফিল্ড কোনোভাবেই ছিল না। কারণ বলা বাহুল্য, গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যের ভোটাররা, সাধারণ মানুষ উৎসাহ সহকারে মাঠে নেমেছিলেন সন্ত্রাস মোকাবেলা করে। কারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল, মানুষ দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে এবার পরিবর্তন করতেই হবে, পরিবর্তন আনতে হবে। তার জন্য মানুষ ঝুঁকি নিয়েছেন, মানুষ ভোট কেন্দ্রে গেছেন বাধা বিপত্তি উপেক্ষা করে। এরপরও অনেকে যেতে পারেননি, কিন্তু যাওয়ার একটা চেষ্টা ছিল। কিন্তু বিগত বিধানসভা নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সন্ত্রাস, এর ফলে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। কারণ আমরা দেখেছি, এটা আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা, সন্ত্রাসের মুখে কাউকে পাওয়া যায় না। প্রশাসন, নির্বাচন কমিশন, আরক্ষা দপ্তর, কেউ থাকে না। এগুলো সব বড় বড় কথা নির্বাচনের পূর্বে। ভায়োলেন্স ফ্রি ইলেকশন, নির্বাচন কমিশন আছে ভোটারদের সচেতন করার জন্য, বাইক র্যালি, মোটর র্যালি, নির্ভয়ে ভোট দিন। আর যখন মানুষ নির্ভয়ে ভোট দেয়, তার পরিণতিতে যখন সে আক্রান্ত হয়, তার বাড়িতে আগুন দেওয়া হয়, তখন কেউ পাশে দাঁড়ায় না। এবং এমনকি বিরোধী দলের নেতাকর্মীরাও পাশে থাকতে পারেন না। সেই কারণে মানুষের মধ্যে হতাশা এবং একটা চাপা সন্ত্রাসের কারণে পরিস্থিতি নির্বাচন হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। এই নির্বাচনও বিজেপি দল বিগত দিনগুলোতে তারা যে স্ট্র্যাটেজি নিয়েছিল, সেই একই স্ট্র্যাটেজি তারা নিয়েছে। প্রথমত নির্বাচনের প্রচারে তারা বিরোধীদের প্রচার করার কোনো সুযোগই দেয়নি, কার্যত প্রচারহীন ছিল। কারণ তারা সেখানে যেতেই পারছে না, তাদের কর্মী সমর্থকরা প্রচারে যোগদান করতে পারছে না। কেন যোগদান করছে না? কারণ যোগদান করলে রাত্রেবেলা বাড়িতে আক্রমণ হবে, রাত্রেবেলা আক্রান্ত হতে হবে, কেউ আমাকে শেল্টার দেবে না, পুলিশ মামলা নেবে না, আমি কোথায় যাব? তার চেয়ে বরং চুপ করে থাকাই শ্রেয়, অনেকে মনে করেছেন। এবং ভোটের পূর্বেও তারা এই গতকাল কিংবা এর আগে থেকে বিভিন্ন এলাকায়, মূলত রামনগর ওই দিকটায়, জয়নগর, জয়পুর, রাজনগর, কালিকাপুর, রঞ্জিতনগর, শানমুড়া, এই সমস্ত এলাকায় গত দুদিন ধরে রাত্রেবেলা তারা বিভিন্ন বাড়িতে গিয়ে ধমক, হুমকি, ভোট দিতে যাবেন না, ভোট না দিলেই ভালো, কেন দেবেন, এইভাবে হুমকি দিয়ে এসেছিল। এই হুমকি যথেষ্ট, ইশারাই কাফি। কারণ তো মানুষ জানে তাদের হুমকিটা তারা বাস্তবিত করে। কারণ হুমকি অগ্রাহ্য করে যদি ভোট দিতে হয়, তাহলে পরিণতি ভালো হবে না। সেই কারণে ভোটাররা মধ্যে নিরুৎসাহ তৈরি হয়েছে, তারা অবাধে ভোট প্রয়োগ করতে এগিয়ে আসেননি, তার জন্যই ভোটের শতকরা হার কম। আর দ্বিতীয়ত, এরপরও যারা সাহস করে এগিয়ে এসেছেন তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। মূলত ওই যেই অঞ্চলগুলোর কথা আমি বললাম, 33টা বুথে ভোটের নামে চূড়ান্ত প্রহসন হয়েছে। তুলনামূলকভাবে কৃষ্ণনগর এই এলাকাটাতে, এই অঞ্চলটাতে ভোট তুলনামূলকভাবে ভালো হয়েছে। কিন্তু 33টা বুথে যেই বুথের ভোট এই রামনগর বিধানসভার নির্বাচনী ফলে নির্ধারক ভূমিকা পালন করে, সেই 33টা বুথেই তারা ভোটকে চূড়ান্ত প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশন বুথ পাহারা দিয়েছে, ভালো কথা, তারাও বড় উস্তাদ। তারা ঠিক আছে, নির্বাচন কমিশন বুথ পাহারা দেখ, সব ঠিকঠাক থাকুক, কাগজপত্র সব ঠিক, বুথ পাহারা আছে, বুথে ওয়েব ক্যামেরা আছে, বুথে ইউআর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, ভালো কথা। আমরা বুথের বাইরে আটকে দেব। যেমন আমার পাশে বসে আছে মণিময় বাবু, না, এটা বলা দরকার, রাজ্যের একজন প্রখ্যাত ক্রীড়াবিদ, বিখ্যাত সাংবাদিক, বিশিষ্ট শিক্ষক, ভাষ্যকার, উনি তো ভোট দিতে পারেননি। মণিময়বাবুর অভিজ্ঞতা কি? ভোট দিতে গেছেন, 20-25 জন যুবক ঘেরাও করে রেখেছে, না যাবেন না। কেন যাবেন না? না গেলেই ভালো। এখন মণিময়বাবু তো 60 বছরের প্রবীণ, এমনিতে মনে তরুণ, কিন্তু বয়সে 60। উনি তো আর তাদের সাথে ঝগড়া করতে পারবেন না, মারধর করতে পারবেন না। 20-25 জনের সাথে তো এটা সিনেমার মতো হয় না যে একজন নায়ক 20 জনের সাথে 20 জনকে ডিঙ্গিয়ে ঘুষুম করে বুথে ঢুকে গেলেন, এটা হয় না তো। দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের, এবং এটা মণিময় ভোট দিতে পারেননি তো। আমার কাছে মানিক ধর, বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আধিকারিক,
ভালো লোক, সজ্জন লোক, রাজনৈতিক কর্মী, ওনারা সিপিআইএম দলের রাজনৈতিক কর্মী, এ কি তার অপরাধ? উনি তো ভোট দিতে পারেননি। ওনাকে তো উনি পোলিং এজেন্ট ছিলেন, প্রার্থী কর্তৃক নিযুক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বুথে গেছেন, ভোট দেবেন, পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন, ভোট দিয়ে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। সন্দীপন ছাত্রনেতা, অসংখ্য নাম বলতে পারি, অনেকে আমাকে ফোন করে জানিয়েছেন, আমিও খোঁজখবর নিয়েছি। রামনগরে এই 33টা কেন্দ্রে তারা বুথকে প্রহসনে পরিণত করেছে। আর আমার অবাক লাগে এক ধরনের শহরের মানুষ, এর মধ্যে মহিলারা আছেন, ছেলেমেয়েরাও আছেন, তারা গণতন্ত্রকে, এই ভোটের অধিকারকে তারা কীভাবে ছেলে খেলা মনে করছেন। তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যাবেন না, ভোটে যেতে গেলে গালিগালাজ করছেন, যেতে দিচ্ছেন না। এটা কি, এর কোন ধরনের ইতরামিগুলো, কোন ধরনের অসভ্যতা? তারা কি জানেন না যে তাদেরকে কী শিক্ষায় শিক্ষিত করছে দল? এর তো পরিণতি ভালো নয়। এগুলো তো গণতন্ত্র কলঙ্কিত হলো। এই নির্বাচনে মানুষের ভোটাধিকার, মানুষের মতামত নির্বাচনে প্রতিফলিত হয়নি, ভোট প্রহসনে পরিণত হয়েছে। এবং এটাও বিজেপি আবারও প্রমাণ করলো তারা মানুষের অধিকারে বিশ্বাস করে না, এবং মানুষ যে তাদের পক্ষে নেই এটা তারা জেনে গেছেন, বুঝে গেছেন। তার জন্যই 33টা বুথে নির্বাচনকে তারা প্রহসনে পরিণত করতে বাধ্য হয়েছে। প্রসঙ্গক্রমে আমার বিষয়টা যেহেতু এলো আপনাদের জানাই, 2019 সালেও আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। এর ঠিক একই প্রক্রিয়াতে আটকানো হয়েছিল। আমি জানি না, মানে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে যারা আবেদন করেন তাদের কথা শুনেই তো আমরা যাই। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি ভূমিকা? নির্বাচন কমিশন শুধু সব দায়িত্ব ভোটারের ওপর ছেড়ে দিয়ে একটা বিশাল এলাকা ফাঁকা ফেলে দিয়ে ওরা নির্বাচন কমিশন নিজেদের বাহবা কুড়োতে পারার জন্যই বিকেলটার জন্য অপেক্ষা করেন নাকি, আমি বুঝি না। যাই হোক, আমি 78 সাল থেকে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা কমে গেছে। এই যে এটা ত্রিপুরার ক্ষেত্রে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে। কালকে দ্য হিন্দু পত্রিকার সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে যে নির্বাচন কমিশনের উপর যে এই যে মানুষের আস্থা কমে গেল, কী করে বোঝা যাচ্ছে? সিএসডিএস এবং লোকনীতি তারা যে সার্ভে করেছে, সেই সার্ভেতে 58% উত্তরদাতা বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, এবং নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই। এটা কিন্তু খুব বিপজ্জনক দিক। নির্বাচন কমিশনকে ভেবে দেখতে হবে। এবং নির্বাচন কমিশন যারা বসে আছেন তারা এমনিতে আপনার আমি জানি পশ্চিম ত্রিপুরা, একটা ঘটনা বলি, পশ্চিম ত্রিপুরা রিটার্নিং অফিসারের অফিসে যখন ইভিএম কমিশনিং হচ্ছিল, তখন একজন নির্বাচনী কাজে নিযুক্ত আধিকারিক, যিনি একটি কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরত, তিনি কর্মরত অবস্থায় ইভিএম কমিশনিং করতে গিয়ে তিনি গান হারিয়ে ফেলেন, সেন্সলেস হয়ে গেছেন। এবং এটা সবার সামনে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সামনে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, চিকিৎসা করতে হয়েছে। পরবর্তী সময় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ওনার অন্য রোগও আছে, সুগার, হার্টের সমস্যা আছে, সেন্সলেস হয়েছেন। এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে মিস্টার বিশাল কুমার, ওই জেন্টেলম্যানকে চিঠি লিখে জানিয়েছিল যে দিস ম্যান হ্যাজ ফলেন সিক ইন কোর্স অফ ইভিএম কমিশনিং অ্যান্ড হি হ্যাজ অলসো আদার হেলথ ইস্যুস, সো হি মে বি এক্সামটেড ফ্রম ইলেকশন ডিউটি অন হিজ হেলথ গ্রাউন্ড। তারপর ওই ভদ্রলোক তারপরও ইলেকশনের কাজকর্ম করছেন। তারপরে এই ভদ্রলোক এই রিটার্নিং অফিসারকে চিঠি লিখেছেন, লিখে বলেছেন যে আমার এইরকম অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে এরপরে আমি নির্বাচনী কাজ করছি, যদি আমাকে অব্যাহতি দেওয়া হয় ভালো হবে। তারপর কী করলো জানেন নির্বাচন কমিশন? এই ভদ্রলোককে চিঠি লিখলো, তুমি কেন ওই ধরনের দরখাস্ত আমাকে করলে? এই ধরনের দরখাস্ত করে তুমি অবাধ নির্বাচন প্রক্রিয়াকে উপর হস্তক্ষেপ করছো, তুমি ন্যাশনাল ডিউটি অসম্মান করছো, এবং তুমি যে অসুস্থ হয়েছো এর প্রমাণ কি? চিন্তা করো, একটা মানবিকতা নেই। ভদ্রলোক আমার কাছে এসেছিল, আমি বলেছি আপনার শোকজ, এই ডিএমের রিটার্নিং অফিসারের শোকজ আপনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন, কিচ্ছু হবে না। আমি জবাব লিখে দিয়েছি, বলছি আমি যে অসুস্থ হয়েছে, ইট ইজ ইন ফ্রন্ট অফ ইউর অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, হি হ্যাজ রেকমেন্ডেড মাই এক্সামশন। তুমি আমার কথা বিবেচনা না করে যে এই এত লোকের সামনে হয়েছে, পত্রিকা তো নিউজ হয়েছে, পরে তাকে একিউজ করছে পত্রিকা কেন নিউজ উঠলো। আমি উত্তরে লিখে দিয়ে বলেছি এইটা 100 জন মানুষের সামনে ঘটেছে, এবং এটা নির্বাচন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তোমাকে চিঠিতে জানিয়েছে, যা উঠেছে সত্য, কিন্তু আমি তো নিউজটা করিনি, আর তুমি আমাকে এই ধরনের শোকজ করতে পারো না। আমি উদাহরণটা দিলাম। নির্বাচন কমিশন কিংবা এখানে রিটার্নিং অফিসার মিস্টার বিশাল কুমার, আই ডোন্ট নো হু ইজ হি, উনি
এই ধরনের আচরণ করেন। আর ভোটাররা যখন ভোট দেন না, দিতে পারেন না, ওনারা জেনে শুনেও কিছু করেন না, এই ধরনের মেরুদণ্ডহীন লোকজনদের দিয়ে নির্বাচনকে তারা ছেলে খেলা করছেন, মানুষের অধিকার নিয়ে তারা ছেলে খেলা করছেন। একজন ভোটারও যদি ভোট না দিতে পারে সেটাও কিন্তু নির্বাচনকে অবাধ বলা যায় না। তিনি তার কর্মী সম্পর্কেই তো উদাসীন, নিজের কর্মী কি ধরনের নির্বাচন কমিশন হলেই তো আইনের ঊর্ধ্বে নয়। আমি বলেছি ভদ্রলোক টেনশনে পড়ে গেছে। আমি বলেছি আপনি নির্বাচন কমিশনের কি রিটার্নিং অফিসারের এই শোকস নোটিশটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিন, বাকিটা আমরা দেখব। আমি একটা উদাহরণ দিলাম, এটার জন্য উনি এত কড়া ব্যবস্থা নিতে পারে। কিন্তু আজকে যে আপনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, সবাই জানে আপনি ভোট দিতে পারলেন, নির্বাচন কমিশন নজরে আসেনি। সারা রাজ্যে যে এই ধরনের ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন জানে না। এগুলোতে অনুষ্ঠান করেন তারা, এগুলো নিয়ে রীতিমতো প্রশ্ন করার সময় এসেছে। আমরা আমাদের এই অনুষ্ঠানেই কিন্তু সেই প্রশ্নই তুলেছিলাম যে মুখ্য নির্বাচনী কমিশনার থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনার নিযুক্তির ক্ষেত্রে যারা নিজেরা প্রার্থী তারাই নির্বাচন কমিশনার যখন নিযুক্তি করেন, তখন এই সমস্ত সমস্যা শুধু নয়, এগুলি ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে গণতান্ত্রিক। আমার মতে নির্বাচন কমিশন নিযুক্তির ক্ষেত্রে আইন পাল্টাতে হবে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনে যারা নিযুক্ত, এইটাও খুব চিন্তার বিষয়। একজন আমলা, এই যে এখানকার মুখ্য নির্বাচন আধিকারিক, উনি তো সরকারি আমলা, ওনাকে 1 মাসের জন্য নির্বাচন আধিকারিকের দায়িত্ব পালন করে, তাও আবার উনি ফিরে যাবেন, এই ধরনের ব্যবস্থায় হবে না। এটাকে একটা অন্য ধরনের ব্যবস্থা করতে হবে, যাতে তারা স্বাধীন সাংবিধানিক ভূমিকা পালন করতে পারেন। এবং সবচেয়ে যেটা প্রয়োজন, তাদের একটা টেস্ট নিতে হবে তাদের মেরুদণ্ডটা আছে কিনা। কারণ পদে থাকলেও না, যদি স্পাইনাল কর্ড না থাকে তাহলে প্লাস্টিকের মেরুদণ্ড হয়, এই ধরনের সরীসৃপের মতো যেখানে যাবে শুয়ে পড়বে। আমরা চাই মেরুদণ্ডওয়ালা লোক, কারণ আমার আপনার গণতান্ত্রিক অধিকার তাদের উপর নির্ভর করে, তাদের সঠিক দায়িত্ব পালনের উপর নির্ভর করে। আজকে যে রামনগর বিধানসভা উপনির্বাচনে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভোট দিতে পারলেন না, মানিক ধরে কেউ পড়ান, উনি যেহেতু একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করে, তাহলে তিনি ভোট দিতে পারবেন না। সন্দীপনের কেউ পড়ান, আমি অনেক নাম করতে পারি, নাম করলে ওরা বিপন্ন হবে, সেই কারণে আমি 2-3জন মনিমের নাম করলাম। অনেক লিস্ট আমার কাছে আছে, নির্বাচন দপ্তরেই পাঠিয়ে দিতে পারি। গতবার আমরা বলেছিলাম, অনেক সময় আমার মনে হয় এগুলো নাটক করা হয় না। আপনি যে মেরুদণ্ডের প্রশ্নটা তুললেন, অনেক ক্ষেত্রে আমারও প্রশ্ন জাগে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভোট দিতে ঢুকলেন, কোনো ভোটকর্মী তাকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার জানানো কিছু করেননি, প্রয়োজনই নাই। কিন্তু একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ঢুকলেন, সমস্ত ভোটকর্মীরা উঠে দাঁড়িয়ে নমস্কার জানাচ্ছে। এই যে বিষয়টা, নির্বাচন কমিশন নির্বাচনে দেখবেন পারেও না, যখন মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন ভোটার হিসেবে, এবং মুখ্যমন্ত্রী যখন গেছেন, যেই নির্বাচনিক আধিকারিকরা তাদের দায়িত্ব পালন করেছেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াননি, তাদেরকে আমি সাধুবাদ দেবো। তারা সাংবিধানিক দায়িত্বটা সঠিক পালন করেছেন, রাইট। আর যারা এই পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী যাওয়ার পর লাভ দিয়ে ব্যাঙ্গের মতো লাভ দিয়ে উঠে গেছেন, তাদেরকে সাসপেন্ড করা উচিত, ইমিডিয়েটলি তাদের সাসপেন্ড করা উচিত, যদি নির্বাচন কমিশনের স্বাধীন মেরুদণ্ড অবশিষ্ট কিছু থাকে। ঠিক। কাকরাবনে ইভিএম বিকল, ভিভিপ্যাট বিকল। আমি অন্তত 3টে থেকে 3:30 পর্যন্ত, তখন ওখানে ভোট গ্রহণ শুরু হয়েও বন্ধ যে হয়েছে, চালু হয়নি, 2 ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধ। এই ভিভিপ্যাট এবং ইভিএম নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে চলছে। এই ভোটটা এই ক্ষেত্রে কেন চালানো হচ্ছে? নির্বাচন কমিশন কেন ব্যাপারটাকে ওয়েট করলেন বা স্থগিত করলেন না? আমার তো মনে হয় যেটা নির্বাচন কমিশন মনে করে তাদের কাজের উপর কেউ নজরদারি করতে পারবে না, কিন্তু এটা ঠিক নয়। নির্বাচন কমিশনের উপর নজরদারি রাখা দরকার, আমাদের রাখা দরকার গণতন্ত্রকে বাঁচানোর জন্য, এবং আদালতকেও নজরদারি রাখা উচিত। আদালত সেই নজরদারি রাখছেন না বলে নির্বাচন কমিশন মনে করে আমরা যা করলাম তাই বোধহয় শেষ কথা। এবং ইভিএম নিয়ে যেটা বড় প্রশ্ন, মানুষের মনে ইভিএম নিয়ে কোনো আস্থা নেই। কারণ আমার যে অভিজ্ঞতা, সাধারণ মানুষ, রিক্সা চালক, দিনমজুর, কিংবা বাড়ি ঘরে গৃহসহায়িকার কাজ করেন, তারা বলেন দাদা কিংবা স্যার, ইভিএম যত ততদিন কিচ্ছু হবে না। মানুষের একটা ধারণা তৈরি হয়ে গেছে, পারসেপশন সামটাইম ম্যাটার্স। মানুষের একটা ধারণা তৈরি হয়ে গেছে ইভিএমকে ম্যানিপুলেট করা যায়। ম্যানিপুলেট করা যায় কি যায় না আমি জানি না, যেতেও পারে, অসম্ভব কিছু নয়। মামলাতে তো ইভিএম সম্পর্কে ধারণা তৈরি হয়েছে। আমার মতে আমি কিন্তু কিছুদিন আগেও ভাবতাম যে ইভিএমকে রিপ্লেস করা বলতে ঠিক হবে না, কিন্তু এখন আমি এই জায়গাটায় পৌঁছেছি। এখন আমাদের দেশে ব্যালটে যতই সময় লাগুক ব্যালটে ফিরে যাওয়া উচিত।
আর যারা বলেন যে ইভিএমে কারচুপি হয় না, ইভিএম হলে রিগিং হয় না, তারা আসলে বাস্তবে তাদের কোনো বাস্তবের মাঠে তারা পাইয়ে রাখেন না। ইভিএমও কারচুপি করা যায়, রিগিং শুধুমাত্র মেশিনে রিগিং হয় না। এই যে মণিবাবুকে ভোট কেন্দ্রে বাইরে আটকে দেওয়া হলো, এটাও এক ধরনের রিগিং। রিগিংয়ে সব কিছু ঠিকঠাক রেখেও রিগিং করা যায়, এটাই হচ্ছে না। ইভিএম তো মানে একেবারে সর্বসত্য ঘটনা না, ইভিএম নষ্টও তো হচ্ছে। সেই নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা ঘটছে কে জানবে? কোনো ভোটাররা সাফার এটা করছে। এটা হতেই পারে না, ঠিকই ঘটনাটা তো ঠিকই। আমরা সেই জায়গায় সর্বশেষ যে বিষয়টা আসতে চাইছি, এই যে এই ঘটনাগুলি আজকে বিরোধী দল অভিযোগ করছে, সক্ষমতাসীন দল তার কাউন্টার করছে। ত্রিপুরা রাজ্যের ভোট না, ভারতবর্ষের সব ভোটটাই কি এইভাবেই চলবে? না, এইভাবে ত্রিপুরাতে যেটা হচ্ছে এটা অভূতপূর্ব। কারণ ত্রিপুরাতে গত 2018 থেকে যে অভূতপূর্ব সন্ত্রাস, ভয়, ভীতি, এর ফলে বিরোধী দলের কর্মী সমর্থকরা তারা মাঠে থাকার সুযোগটা পাচ্ছেন না। আমি মনে করি, আমার যেটা ধারণা, আমার যেটা অভিজ্ঞতা, মাঠে থাকতে হবে, মাঠে থাকতে হবে গণতন্ত্র রক্ষার জন্য, মাঠে থাকতে হবে। যতই ক্ষয়ক্ষতি হোক, ইলেকশনের 34 দিন আগে না, আমাদের এই ক্ষয়ক্ষতি স্বীকার করে নির্বাচনের দিনেও, ভোটের দিনও মাঠ কামড়ে পড়ে থাকতে হবে। শুধু 34 দিনের জন্য মাঠে থাকতে না, হবে না, সারা ভোটের দিনও মাঠে থাকতে হবে। ঠিক, মাঠ ছেড়ে দিলে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে না, তারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে। এবং একটা নূতন প্রজন্মকে তৈরি করা হচ্ছে, যাদের মগজের মধ্যে অধিকার সম্পর্কে ধারণাই নেই। তারা হচ্ছে আধুনিক কালিদাস। তারা যে গাছে বসে আছে সেই গাছটাকেই কাটছে। আজকে যে ধরনের যারা ছেলেমেয়েরা যারা এই সমস্ত কাজগুলো আজকে কালকে রামনগরে বিভিন্ন এলাকায় করেছে, তারা তো আমার আপনার ঘরেই সন্তান। তাদের ঘরে তাদের তো বেকারি, তাদের প্রচণ্ড সমস্যা। তারা কিন্তু এটা বুঝতে পারছেন না। তারা যে কাজটা করছেন, একজনকে ভোটারকে আটকে দিয়ে তারা কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছেন। এই সম্বিত যখন ফিরবে তখন দেরি হয়ে যাবে। আমাদের চেষ্টা করতে হবে তাদের সম্বিত ফেরানোর কাজটা, প্রক্রিয়াটাকে দ্রুত করার জন্য। আর এইভাবে দিন যাবে না। সর্বভারতীয় ক্ষেত্রে 100টা এই দুটো সিট, সর্বভারতীয় ক্ষেত্রে দুটো সিটে খবর পাওয়া গেছে। সর্বভারতীয় ক্ষেত্রে যেটা তো তামিলনাড়ুতে বিজেপি 40-এ 0 হবে, এবং 00 হবে। আজকের কাগজে দেখলাম উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে যে 3টি আসন হলো, সেখানেও বিজেপি স্বস্তিতে নেই। বিজেপি খুব অস্বস্তিতে আছে। কালকে না পরশু দ্য হিন্দুতে বলেছে যে সম্পাদকীয়তে যে বিজেপি স্বস্তিতে নেই, বিজেপি 2019-এর জায়গাতেও নেই। এটা আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। আমার যেটা মনে হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বয়সে এই ভদ্রলোককে কি পরিশ্রম করতে হচ্ছে, সারা দেশ ঘুরতে হচ্ছে, উনি ক্লান্ত, অমানসিক পরিশ্রম। এটা আমরা কালকে মাঠে দেখি, ক্লান্ত পরিশ্রান্ত, বোঝা যাচ্ছে উনি কথা বলতে পারছেন না। আমি যদিও যাইনি, আমরা তো গেলাম, শুনে দেখেছি। সেই মোদি তো নেই, 19-এর মোদি কিংবা 14-র মোদি তো নেই। এমনিতে বয়স হয়েছে, আর এত বড় সমস্ত প্রচারের দায়িত্ব নিজের কাঁধে। এখন তো বিজেপি গ্যারান্টি বলা হচ্ছে, মোদিকা গ্যারান্টি। তো মোদিও খুব চাপে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত। তার জন্য আস্থা বলে আমরা যেটা করলাম, আমাদেরও তাই মনে হয়েছে, খুব টায়ার্ড। বিকল্প লোক তাদের সঙ্গে নেই। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাইছি, ভোট মানুষের জন্য হোক। 26 তারিখ আরেকটি কেন্দ্র ভোট হবে ত্রিপুরা রাজ্যে। আজকে যা ঘটনা ঘটেছে, আমরা চাই, আমরা এর আগেও বলেছিলাম, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যদি নির্বাচন করান, আমরা তার ভূয়সী প্রশংসা করব। আর যদি ব্যর্থ হন, কঠোর সমালোচনা করব। আজকে সেই জন্যই আমরা কঠোর সমালোচনার দিকেই গেলাম। আর কঠোরতম সমালোচনা এবং কঠোরতর সমালোচনার জন্য 26 তারিখ জন্য বসে থাকতে যাতে আমাদের না হয়, নির্বাচন কমিশন সেদিকেই নজর রাখুন। 26 তারিখ নির্বাচন, যাতে এই রাজ্যের নির্বাচনের যে আজকের ঘটনাগুলিকে স্বাভাবিকভাবেই উত্তরে যেতে পারে, সেই ব্যবস্থায় নির্বাচন কমিশন করবেন। আমরা জানি না তার হাত পা কতটুকু বাঁধা, কতটুকু খোলা, কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু ব্যাপক ক্ষমতা রয়েছে, যেটা আমরা টিএন সেশনের সময় দেখেছি। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।